Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear student, hope you are okay inshallah. Alhamdulillah, mashallah. তো আজকে আমাদের দুটি বিষয়, অনেক দিন হয়ে গেল আমরা কলেজের রেগুলার ক্লাস থেকে বিচ্ছিন্ন। আমরা আশায় ছিলাম যে আস্তে আস্তে রেমিশন হবে, কমে যাবে, আবার আমরা জেনারেল ক্লাসে ফিরে আসব, কিন্তু এখনও আমরা তার কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না। বরং আমাদের সতর্কতা সাবধানতা আরও বাড়াতে হবে। কারণ এই ভাইরাসটা কিন্তু ক্রমাগতই কিন্তু মোর অ্যান্ড মোর জেনারেলাইজড হয়ে যাচ্ছে। সো আমাদের ডানে বামে কিন্তু আমরা এরকম একটা বিরূপ পরিবেশের মধ্যে রয়েছি। আর এর মাঝেও জীবন তো আর থেমে থাকে না, আমাদের লেখাপড়ার বিষয়টাও দেখতে হবে। এই জন্যেই তোমাদের জন্যে এই অনলাইন ক্লাস। অতএব এই ক্লাসগুলোতেও আমাদের খুব মনোনিবেশ করতে হবে। সময় থেমে থাকবে না, সময় চলে যাবে। আমাদের মানবীয় অন্যান্য সব প্রয়োজনগুলোর সাথে রয়ে গেছে। আমাদের ছাত্র সে চাইবে তাড়াতাড়ি পাস করতে, ব্যবসায়ী চাইবে তার ব্যবসা সচল হোক, মুনাফা করতে, এরকম কেউ থামতে চাইব না। এই জন্য আমাদেরকে স্বাস্থ্য সচেতনতার সাথে চলতে হবে, পাশাপাশি লেখাপড়াও করতে হবে। ভেঙে পড়লে চলবে না, অলসতা করলে চলবে না। আন্ডারস্ট্যান্ড? সো আমি আশা করি তোমরা সকলে সতর্কতার সাথে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। যে ক্লাসগুলো আমরা নেই এগুলো ঠিক ফলো করবে, এবং কোনো সমস্যা হলে আমার তো বলাই আছে, আমি তোমাদের জন্যে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত রেস্টে থাকি না, জেগে থাকি তোমাদের সমস্যাগুলো দেখার জন্যে। যে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ফোনে জানাবে। ইনশাল্লাহ আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ ইউ। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। ইউ নো যে আমি তোমাদেরকে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স পড়াই। সো আজকে যে টপিকটা এখানে আমরা নিয়ে আসছি আলোচনা করব তা হলো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন কাঠামোর সিদ্ধান্ত। লাস্ট চ্যাপ্টার আমরা দেখেছি লিভারেজ, সেখানেও আমরা কি দেখেছি যে সাধারণ মূলধনের সাথে সাথে কোম্পানি ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ফাইন্যান্স সেকশন, চেষ্টা করছে কিভাবে ঋণ মূলধন বাড়ানো যায়, ঋণ মূলধন ব্যবহার করা যায়। বলে চেষ্টা করা কি আছে? হ্যাঁ, চেষ্টা করার মধ্যে কারণ আছে। কারণ এই ঋণের যে খরচটা, ঋণকৃত মূলধন খরচ স্থায়ী ব্যয়, এটা আমার ব্যবসায় মুনাফা হোক আর না হোক, ব্যাংক লোনও শোধ করতে হবে, তার ইন্টারেস্টও পে করতে হবে। এই ব্যাংক লোন শোধ করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে, এরপরে তো মুনাফা। এগুলোর জন্যেই এই ঋণ মূলধন ব্যবহারের বিষয়টা যাচাই বাছাই করা হয়। এবং এখানে আমরা কি দেখেছি? হ্যাঁ, যদি সচেতনতার সাথে ঋণ মূলধন ব্যবহার করা যায় তাহলে কি হয়? কোম্পানির শেয়ার হোল্ডারদের আয় বাড়ে, আর্নিং পার শেয়ার বাড়ে। তো এই জন্যই কী করে অনেক সময় ফাইন্যান্স ম্যানেজার বা মালিক পক্ষ কর্তৃপক্ষ চেষ্টা করে, বোর্ড অফ ডিরেক্টর চেষ্টা করে যে ঋণের পরিমাণ বাড়াইয়া, বেশি ইনভেস্ট করিয়া অনেক মুনাফা অর্জন করার চেষ্টা করে। কিন্তু এটাও একটা ভুল। শেয়ার মার্কেটে যারা শেয়ার কিনবে কোম্পানির, তারা দেখবে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার কীরকম, কোম্পানি কি ঋণের ভারে ঝুঁকে আছে নাকি একটা ব্যালেন্সে আছে। যদি এমন দেখে যে তার ইকুইটি ক্যাপিটাল সাধারণ শেয়ারের চেয়ে তার মূলধন যে স্ট্রাকচার, সেখানে ঋণ মূলধন অনেক বেশি, তখন তো কেউ এই শেয়ার কিনতে চাইবে না। যদিও কারবারের অবস্থা খুব ভালো, আর্নিং পার শেয়ার ভালো দেখতেছে, কিন্তু
শেয়ার কিনতে চাইবে না। কেন? বলে না এ তো যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে কোম্পানি, তখন আমার শেয়ার কোনো মূল্য থাকবে না। তো এটা যেমন বাইরের পক্ষ এক্সটার্নাল পার্টি তাদের সমস্যা কোম্পানির জন্য। এই জন্য কোম্পানির ব্যালেন্স করার চেষ্টা করে। মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহার করব, কিন্তু একটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করে। এই ব্যালেন্স রক্ষা করার জন্যই এই চ্যাপ্টার মূলধন কাঠামোর সিদ্ধান্ত। মূলধন কাঠামোতে কী মাত্রায় ইকুইটি শেয়ারের সাথে ঋণ মূলধন রাখলে একটা ব্যালেন্স থাকবে, কোম্পানি কোনো বিপর্যয়ের সম্মুখীন হবে না, এটার বিচার বিশ্লেষণেই আমাদের এই চ্যাপ্টারটা সহযোগিতা করে। তো আমরা আগে জানবো যে এই মূলধন কাঠামোটা কি। অনেক আগে অনেক বিষয় আলোচনা হয়েছে, এটা একাধিকবার আলোচনা হয়েছে। আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টে যখন ফাইনাল অ্যাকাউন্ট করছি, কোম্পানি অ্যাকাউন্ট করছি, সেখানে দেখছি আমরা যে সেখানে কি আছে, থাকে সাধারণ শেয়ার, কমন স্টক, ইকুইটি ক্যাপিটাল, যেটা থাকে রক্ষিত আয়, রিটেন আর্নিং, আর এই ঋণ মূলধন আর হলো প্রিফার্ড স্টক, অগ্র অধিকারযুক্ত শেয়ার মূলধন। এটার কম বেশি হয়, কখনো দুটোই থাকে, কখনো একটাই থাকে। তো মোট এই 4টি উপাদান নিয়ে হলো মূলধন কাঠামো গঠিত। আমরা অঙ্ক করতেও দেখব, বা এরকম বাস্তবে দেখা যায় কারো কোনো কোম্পানির প্রিফার্ড স্টক থাকে না, আবার প্রিফার্ড স্টক আছে ঋণ নিচ্ছে না, ওটা অন্য জিনিস, অন্য আলোচনা। কখনো ঋণ মূলধন ব্যবহার করে না, কারণ যেখানে ঋণ মূলধনের কস্ট বেশি হয়ে যায় তখন সেভাবে ইনভেস্টমেন্ট করবে না। তো যেভাবে হোক কোম্পানি চেষ্টা করে একটা ব্যালেন্সড কাঠামো তৈরি করার জন্য। তো আমরা এখন কি জানলাম, যে মূলধন কাঠামো হচ্ছে 4টি বিষয়ের সমন্বয়। মূলধন কাঠামো হচ্ছে 4টি বিষয়ের সমন্বয়। সেটা কি? একটা হলো সাধারণ শেয়ার মূলধন, একটা রক্ষিত আয়, রিটেন আর্নিং, আর একটা হলো প্রিফার্ড স্টক, অগ্র অধিকারযুক্ত শেয়ার, আর অগ্র অধিকারযুক্ত শেয়ার, আর একটা হলো ঋণ মূলধন, ডিবেঞ্চার, লোন। ওকে, এখানে একটা প্রশ্ন আসবে যে তাহলে এই যে ব্যালেন্স করার চেষ্টা করবে, সেই ব্যালেন্সটা কি? সেটাও একটা প্রশ্ন, যে কাম্য অপটিমাম মূলধন কাঠামো কোনটা? হ্যাঁ, আমরা লিভারেজ চ্যাপ্টারেও দেখেছি যে কোম্পানি ম্যানেজমেন্ট চেষ্টা করে, ফাইন্যান্স ম্যানেজার চেষ্টা করে কি করে কোম্পানির শেয়ার হোল্ডারদের আয় বাড়ানো যায়, কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি হয়, বাজারের শেয়ারের দাম বেড়ে যায়, এই দুটো তারা ব্যালেন্স করার চেষ্টা করে। তো ঠিক তাই, যখন দেখব যেই মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন, এর আগে আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল করেছি না, সেখানে মূলধনের বিভিন্ন অংশ দেখছি না আমরা, বিভিন্ন বিষয়, রিটেন আর্নিংয়ের খরচ কী, ডেট ক্যাপিটাল খরচ কী, শেয়ার স্টকের খরচ কী, আবার এগুলো ওয়েটেড করছি আমরা, ওয়েট এভারেজ করছি না। সেই মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হবে, যেই মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হবে এবং কোম্পানির শেয়ারের দামও বাজারে বৃদ্ধি পাবে, এমন একটা অবস্থাকে বলা হয়। এমন অবস্থায় যে কাঠামো থাকে ওটাই হলো কাম্য কাঠামো, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। মূলধন ব্যয় সর্বনিম্ন, শেয়ারের বাজার মূল্য সর্বাধিক, তাকে বলা হয় কাম্য মূলধন কাঠামো। ওকে, তো এই হলো আমাদের মূলধন কাঠামো সম্পর্কে একটা সম্যক ধারণা। তো এখানে আমাদের কি করা হয়? এখানে আমাদের দেখা হয় যে এই মূলধন কাঠামোটা কিভাবে সাজালে একটা ব্যালেন্স হয়, সেজন্য আমাদের এখানে যে প্রশ্নটা আসে তাহলে ওটাকে ঘিরেই প্রশ্ন আসে, যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হবে, শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হবে। হ্যাঁ, তো শেয়ারের বাজার মূল্য কখন হবে, শেয়ারের দাম কখন হবে? যখন শেয়ারের প্রতি আয়ও বাড়বে, শেয়ার প্রতি আয়ও বাড়বে। এই জন্যেই এখানেও কিন্তু আমরা যেমন লিভারেজ দেখছি, আর্নিং পার শেয়ার দেখছি, ইবিআইটি দেখছি, এখানেও কিন্তু ওই আর্নিং হলো ইবিআইটি, আবার আর্নিং পার শেয়ার, এটাকে ঘিরেই প্রশ্ন হয়ে থাকে। এই জন্য আমরা এখন যদি একটা অঙ্ক আমরা করি,
ছোট্ট একটা অঙ্ক করি, তাহলে আমাদের এখানকার ধারণা স্পষ্ট হয়ে যাবে। তাহলে কি বলছিলাম এখান থেকে কিভাবে প্রশ্নটা আসে, তাই কী ধরনের প্রশ্ন আসে দেখি আমরা, কী ধরনের প্রশ্ন আসে। ওকে, যে কথা বলছিলাম যে একটা অঙ্ক যদি আমরা করি, ছোট্ট একটা অঙ্ক, তাহলে এ সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে যে হাউ টু প্রসিড হিয়ার, আমরা কীভাবে এখানে এগোবো। তো ওকে, লুক দ্য ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড। এখানে একটা প্রবলেম আমি নিয়ে আসছি, ছোট্ট প্রবলেমের পরেও একটু সময় লাগে, এটা 10 মার্কের প্রশ্ন। ক্যাপিটাল স্ট্রাকচার অফ এমআই কোম্পানি আর অ্যাজ ফলোজ। কীরকম? কমন স্টক 40 লক্ষ টাকা, আর 10% ডিবেঞ্চার, ঋণ মূলধন 20 লক্ষ টাকা। এখন টোটাল আছে 60 লক্ষ টাকা, রাইট? বাট দি কোম্পানি নিডস এডিশনাল ক্যাপিটাল 20 লক্ষ টাকা। কোম্পানির আরও 20 লক্ষ টাকা লাগবে, মানে সে আরও কোনো একটা ভালো ইনভেস্টমেন্টে যাবে। সো কোম্পানি ক্যান ফাইন্যান্স দ্য অ্যামাউন্ট, এই 20 লক্ষ টাকা সে আনতে পারে, অর্থায়ন করতে পারে, ফাইন্যান্স করতে পারে। কিভাবে? বাই দ্য ফলোয়িং অল্টারনেটিভস, নিম্নলিখিত বিকল্প থেকে যে কোনো একটা থেকে এই টাকাটা সে সংগ্রহ করতে পারে। 1 নম্বর কি? ফুলি ইকুইটি স্টক ক্যাপ অফ টাকা 100 ইচ, অর্থাৎ এই 20 লক্ষ টাকা পুরাটাই সাধারণ শেয়ার বাজারে ছেড়ে প্রতি শেয়ার 100 টাকা করে এই টাকাটা সে সংগ্রহ করতে পারে। আর দ্বিতীয় হলো ফুলি, পুরোটাই, এই পুরো 20 লক্ষ টাকা সে প্রিফার্ড স্টক, অগ্রাধিকারযুক্ত শেয়ার বাজার ছেড়ে সংগ্রহ করতে পারে, 12% অগ্র অধিকারযুক্ত শেয়ার। নেক্সট হলো ফুলি 10% ডিবেঞ্চার, 10% হারে ঋণপত্র কিনেও এই পুরা টাকাটা এসে কালেক্ট করতে পারে, ফাইন্যান্স করতে পারে। অ্যান্ড কোম্পানি এখানে কি আশা করতেছে? 20 লক্ষ টাকা ইনভেস্ট করবে, তার কি অবস্থা, স্ট্যাটাস কী দাঁড়াবে? সে মনে করতেছে তার এক্সপেক্টেড ইবিআইটি, সে আশা করে যে তার 10 লক্ষ টাকা এখানে মুনাফা হবে, আর্নিং হবে, ইবিআইটি আর্নিং হবে 10 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা যদি সে ফাইন্যান্স করতে পারে, তার 10 লক্ষ টাকা ইনকাম হবে, 50% ইনকাম হয়ে যাবে। তো ইনকামের সাথে ইনকাম ট্যাক্স আছে, ট্যাক্স হলে কত? 50%, রাইট? আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? এই প্রজেক্টে যেয়ে এবার ফাইন্যান্স করে আমাদের আর্নিং পার শেয়ার বাড়বে কি না? শেয়ার হোল্ডারদের সবাইকে ব্যাংকে লোন পরিশোধ করে প্রিফার্ড স্টকে মুনাফা দিয়ে, তাদের মুনাফা দিয়ে শেয়ার হোল্ডারদের কী থাকবে? আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স, সাধারণ শেয়ার মালিক যারা কোম্পানির প্রকৃত মালিক, তাদের কি থাকবে? আর একটা জিনিস সেটা কোম্পানি দেখতে চায়, ফাইন্যান্স ম্যানেজার দেখতে চায়, ইবিআইটি ইনডিফারেন্স অ্যামাং অল 1 and 3, বিকল্প 3টা আছে, কিন্তু যেহেতু বিকল্প থেকে কাছাকাছি হয়ে থাকে, কাঙ্ক্ষিত মুনাফা কাছাকাছি হয়ে থাকে, সেখানে তারা ইনডিফারেন্স, অভিন্নতা লক্ষ্য করে, চেষ্টা করে এই দুটোর মধ্যে কোনটা নেওয়া যায়। সেজন্য তখন ওখানে ইবিআইটি ইনডিফারেন্স পয়েন্ট, অর্থাৎ ব্রেক ইভেন করে, সোজা কথা। আচ্ছা, এটা খুব কঠিন কাজ না, কত শুনে কঠিন মনে করতে হবে না, আমরা আস্তে আস্তে সামনে বাড়ি, দেখা যাবে খুব সহজ হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো এখানে এই ধরনের প্রশ্ন আসে যে আর্নিং পার শেয়ার বের করতে হবে আর ইবিআইটির ব্রেক ইভেন বাইর করতে হবে, এটাই আমাদের কাজ এখানে, আর কিছু না। এটা এই চ্যাপ্টারটার সুবিধা হলো প্রশ্ন প্রায় এইভাবেই আসে, আর এটাই দরকার ফাইন্যান্সের জন্য, যে কারণে বিকল্প অন্য প্রশ্ন করার সাধারণত সুযোগ থাকে না, করেও না। ওকে, সো আমরা একটা অঙ্ক দেখলাম, তার রিকোয়ারমেন্ট দেখলাম কি চাই, এখন আমরা সলিউশনে আসি। তো সলিউশন আগে আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে, অর্থাৎ এখানকার মূল 3টা বিষয়,
এই অঙ্কের মূল তিনটা বিষয়। 1 নম্বর কি? ইন্টারেস্ট। কোম্পানিকে ইন্টারেস্ট বেয়ার করে মুনাফা অর্জন করতে হবে। 2 নম্বর কি? কোম্পানির জন্যে প্রিফার স্টকের ডিভিডেন্ড, রাইট? আমরা জানি যে সাধারণ শেয়ার মালিকেরা মুনাফা পাক আর না পাক এগুলো আগেই পরিশোধ করতে হবে। প্রিফার স্টক বলা হয়েছে কেন? অগ্র অধিকারযুক্ত মুনাফা বন্টন তাদেরকে অগ্র অধিকার দিতে হবে। এরপরে আসতেছে যে জিনিসটা আমাদের বের করতে হবে, নাম্বার অফ কমন স্টকস। কমন স্টক কারণ কি? কমন স্টক দিয়েই কিন্তু আর্নিং পার শেয়ার বের করতে হবে। তো ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সাথে সাথে কমন স্টকেও কিন্তু চেঞ্জ আসে। যেমন যখন বলা হলো এই 20 লক্ষ টাকা পুরাটাই কমন স্টক ইকুইটি শেয়ার বিক্রয় করে সংগ্রহ করবে, তখন অবশ্যই বর্তমান যে কমন স্টক আছে তার সংখ্যা বেড়ে যাবে। এই জন্যেই আমাদের প্রত্যেকটা বিকল্পে, এই যে বিকল্প 3-তে কি আসছে? বিকল্প 3-তে আসছে আমাদের কমন স্টক সংখ্যা বেড়ে গেছে 60,000। আগে ছিল এখানে 40,000। এই যে 100 টাকা এক একটা শেয়ারের দাম, 100 দিয়ে ভাগ করলে কি হয়? 200 চলে গেল, থাকলো 40,000 শেয়ার। তো আমরা এখানে কমন স্টক বের করতেছি যে এই প্রথম লেভেলে কিন্তু আমাদের শেয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে 60,000। আর ছিল কত? 40,000, এখন হইল কত? 60,000। বাট যেহেতু বিকল্প দ্বিতীয় এবং তৃতীয় এই স্তরে সে কোনো কমন স্টক ইউজ করতেছে না, এই 2 স্তরে কিন্তু কমন স্টক সেম থাকবে। তাই বলা হয়েছে অল্টারনেটিভ 2 and 3। 2-তে কি হচ্ছে? ফুলি প্রিফার্ড স্টক। 3-তে কি হচ্ছে? ফুলি ডিবেঞ্চার। সো তাই বলা হচ্ছে এই অল্টারনেটিভ 2 এবং 3-তে উইল রিমেন সেম, অর্থাৎ কমন স্টক আগে যা ছিল 40,000 ঠিক তাই থাকবে। ওকে, এই 40 লক্ষ ভাগ 100 থাকে 40,000। তো এখান থেকে আমরা এই ওয়ার্কিংয়ে আসলাম, আমাদের ওয়ার্কিং শেষ হলো। এখন আমরা মূল ইবিআইটি যাব। আমাদের ওয়ার্কিং শেষ, এখন আমরা অঙ্কটা সলিউশন মূল অঙ্কে যাব এখন। ওকে, যে কথা বলছিলাম যে আমরা ওয়ার্কিংয়ে কী করলাম? ওয়ার্কিং প্রথম বের করছিলাম ইন্টারেস্ট, রাইট? নেক্সট আমরা কি করছি? ওয়ার্কিংয়ে আমরা প্রিফার স্টকের ডিভিডেন্ড বের করছি, দেখো সেটা আমরা কাজে লাগিয়েছি। নেক্সট ওয়ার্কিং আমার কি ছিল? আমাদের কমন স্টক ছিল, দেখো সেটা আমরা কাজে লাগাইছি। এখান থেকে কমন স্টক 60,000, অন্য জায়গাতে সেম যা আমরা ওয়ার্কিং 3টাতে এর আগে দেখিয়েছি। সো এখন আমরা এখানে কি দেখতেছি যে আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন কি? অল্টারনেটিভ 1, 2, 3 3টা বিকল্প ছিল আমাদের ফাইন্যান্সের। তো প্রত্যেক বিকল্পে আমাদের আর্নিং পার শেয়ার কি আসতেছে আমরা দেখতে পাচ্ছি। অল্টারনেটিভ 1-এ আমাদের আর্নিং পার শেয়ার আসছে 6.67, এখানে আসছে 4 টাকা, এখানে 7.5 টাকা, অর্থাৎ এটা হাইয়েস্ট। সো ফাইন্যান্স করার বিষয়ে কোম্পানি কোন বিকল্প গ্রহণ করবে যেখান থেকে আর্নিং পার শেয়ার বেশি হচ্ছে? সো কীভাবে গেলাম? ওই লিভারেজের ফরম্যাট কিন্তু আমরা ইবিআরটিতে শুরু করছি। আমাদের এক্সপেক্টেড ইবিআরটি ছিল কত? 10,000 টাকা, 10 লক্ষ টাকা। সেখান থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিয়েছি, জাস্ট লিভারেজের ফরম্যাটটাই কিন্তু। আর এই জন্যই কিন্তু লিভারেজের পরে কিন্তু তোমার এই ক্যাপিটাল স্ট্রাকচারটা রাখছে একসাথেই সম্পর্কযুক্ত বিধায়। আন্ডারস্ট্যান্ড? সো আমরা ইবিআরটি ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স পাইলাম, এবার ট্যাক্স বাদ দিলাম, এটাই কিন্তু ইএটি আর্নিং আফটার ট্যাক্স। এটাই কিন্তু আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার যদি না প্রিফার স্টক থাকে। কিন্তু যেহেতু এখানে প্রিফার স্টক আছে, এজন্য ইএটি থেকে আমরা এই প্রিফার স্টকের ডিভিডেন্ড বাদ না দেওয়া পর্যন্ত আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স আমরা পাইতে পারি না। দ্যাট ইজ হয়, সেই কারণেই আমরা এই ইএটি থেকে প্রিফার স্টকের ডিভিডেন্ডটা বাদ দিলাম। আমাদের বিকল্প 2 নম্বর বিকল্পতে আমাদের প্রিফার স্টক ছিল, আমরা সেখানে বসাইছি, বাদ দিয়েছি। তাহলে এরপরে গেল আমাদের
প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড বাদ গেল, এখন আমরা বললাম আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। কমন স্টক হোল্ডার্স সাধারণ শেয়ারের হোল্ডারদের ইনকাম। এখন আমরা বিচার করব যে প্রত্যেক বিকল্পে আমাদের পার শেয়ার ইনকাম কত। তো এই জন্যে কী করছি আমরা, এই আর্নিং এইএটি আর সিএস একই জিনিস। আবার বলতেছি যদি না প্রিফার্ড স্টক থাকে, যেহেতু এখানে প্রিফার্ড স্টক আছে এই জন্য প্রিফার্ড স্টক ডিভিডেন্ড বাদ দিয়ে আমরা পাইলাম আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। এখন এটাকেই আমাদের আর্নিং পার শেয়ার বের করতে হবে। বিকল্প 1, এখানে আমরা জানি যে আমাদের এই 20 লক্ষ টাকা পুরোটাই কমন শেয়ার সাধারণ শেয়ার বিক্রি করে সংগ্রহ করার কথা ছিল, যে কারণে শেয়ার সংখ্যা বেড়ে গেছে, এখানে শেয়ার সংখ্যা হচ্ছে 60,000। আর বাকি 2 বিকল্পে সাধারণ শেয়ার বাড়ে নাই, সো সেম রয়ে গেছে। এনিওয়ে আমরা আর্নিং পার শেয়ার পেয়ে গেলাম এবং দেখলাম এটা আমাদের হাইয়েস্ট আসতেছে। সো কোম্পানি ফাইন্যান্স করার জন্য এই বিকল্প 3 নম্বর বিকল্প তারা অবলম্বন করবে। ওকে, এখন কোম্পানি দেখতে চায় যে ঠিক আছে এদের মধ্যে ইনডিফারেন্স কার্ভ বের করতে চায়। এই জন্য আগে আমাদের এই ছোট্ট সূত্র ইনডিফারেন্স কার্ভের এটা মনে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই এক্স হলো আমাদের ইবিআইটি, অর্থাৎ আর একটু বলে রাখি এই ইবিআইটি ব্রেকইভেনটা কি। এটা হলো কোম্পানি এমন একটা আর্নিংয়ের পর্যায়ে আছে যেখানে ওই কাছাকাছি 2টো বিকল্প বা 3টে বিকল্পের সমন্বয় হবে একই, অর্থাৎ উভয় ক্ষেত্রে দেখা যাবে আমাদের এই ইবিআইটি একই, আর্নিং পার শেয়ার সমান, আর্নিং পার শেয়ার সমান হয়ে যাবে। তো সেজন্য আমাদের ইনডিফারেন্স পয়েন্টটা বার করতে হবে। আমাদের এখানে বলা ছিল সে ইনডিফারেন্স ইবিআইটি কত হবে, ইবিআইটি কত হবে। তো আমরা সূত্র ফেলাম জাস্ট, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত অর্থাৎ যেটা আমরা চাচ্ছি সেটাকে এক্স ধরলাম। তো এক্স মাইনাস কি বিকল্প 1-এর ইন্টারেস্ট। বিকল্প 1-এর ইন্টারেস্ট কত ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আমরা জানি ওর সাথে ট্যাক্স জড়িত 1 মাইনাস টি আর ট্যাক্স রেট। এক্স মাইনাস বিকল্প 3, বিকল্প 3-র ইন্টারেস্ট। এক্স মাইনাস ইন্টারেস্ট হলো 4 লক্ষ টাকা, আর এই 1 মাইনাস টি আর ট্যাক্স রেট। ওকে, ব্যাস এটা এখন শুধুমাত্র সমাধান ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মান বেরিয়ে আসবে। অর্থাৎ আমাদের ইবিআইটি যখন 8 লক্ষ টাকা হবে তখন আমাদের আর্নিং পার শেয়ার একটা লেভেলে চলে আসবে, আর্নিং পার শেয়ারটা লেভেলে চলে আসবে 8 লক্ষ টাকা। ঠিক আছে, অর্থাৎ সেখানে উভয় ক্ষেত্রেই আর্নিং পার শেয়ার সমান হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা যা শিখলাম যে আমরা কোম্পানি ফাইন্যান্স করার জন্যে যে একটা ব্যালেন্স চাই, সেই ব্যালেন্স আনার জন্যে বিভিন্ন প্রকল্প বিবেচনা করা হয়। যেমন এখানে পৃথক 3টা প্রকল্প ছিল, কোন প্রকল্প থেকে নিয়ে আসলে আমাদের আর্নিং পার শেয়ার বেশি হবে। আমরা কারণ মূলধন কাঠামোর সঙ্গে কি শিখছি, আমরা ওটাই শিখছি যেটা সেই মূলধন কাঠামোটা কাম্য, অপটিমাম, ব্যালেন্সড, যেখানে কোম্পানির শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি আয় সর্বাধিক হবে। রাইট, তো আমরা দেখতে পাচ্ছি এই বিকল্পে সর্বাধিক। সো এটাকে অবলম্বন করে যখন ক্যাপিটাল স্ট্রাকচার সাজানো হবে সেটা হবে কাম্য মূলধন স্ট্রাকচার। আর বাকি আমরা যে নিরপেক্ষ বিন্দু সেটা আমরা বের করলাম। ওকে, আরও 1-2টা অঙ্ক একটু প্র্যাকটিস করলে পরিষ্কার হয়ে যাবে, খুবই সহজ এই চ্যাপ্টার। যেহেতু লিভারের যারা করেছো তার জন্য এটা কোনো ফ্যাক্টরি না, তো সে কারণে তোমরা যে করবা, আমি তোমাদের জন্য কতগুলো অঙ্ক নিয়ে আসছি, 3-4টা অঙ্ক করলে তোমরা এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার বইয়ের প্রবলেম, আমরা যে বইটা ফলো করি মিলেনিয়াম পাবলিকেশনের, প্রবলেম 11, 12, 13, 15, 11, 12, 13, 15 এই 4টে প্রবলেম প্র্যাকটিস করলেই আমাদের এখানকার মূলধন কাঠামোর অঙ্কগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ভালো থাকো এবং প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।